প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ভয় করছে, গুস্তাখি মাফ হুজুর। আরে 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 এটা বিপদ ঘটবে যে। আমি আরে 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 কেউ আছো? আরে আরে কই? হ্যাঁ, আরে আমাকে মেরে ফেললো, বাঁচাও। नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গল্পের সমস্ত চরিত্র এবং প্লট কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন রণদীপ নন্দীর লেখা গল্প রক্ত সংবাদ, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম ১০ জন ঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প রক্ত সংবাদ। উত্তরবঙ্গের একটা অতি অখ্যাত পুলিশ ফাঁড়ি। শীতের সকালের ঝিরঝিরে বৃষ্টি পড়তে পড়তে আলপনা এঁকে যাচ্ছে ধুলো মাখা কাচের জানলায়। সামনে রাস্তায় কিছু অস্থায়ী দোকানের পসরা ত্রিপল দিয়ে ঢাকা দিচ্ছে দোকানিরা। বাঁশের খুঁটি বেয়ে জলের ধারা নামছে গড়িয়ে। ওসির চেয়ারে বসে সেই দিকেই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে অংশুমান। সামনে অনেকটা জায়গা জুড়ে মানুষের জটলা। টাইম কলে জল এসেছে। একঘেয়ে ঝিম ধরানো বৃষ্টি উপেক্ষা করে মানুষগুলো লাইন দিয়ে জল ভরে নিচ্ছে। তাদের হাতে লোহার বালতি আর নানান ধরনের পাত্র। জলের কলের সামনে সেই চিরপরিচিত ঝগড়াও শুরু হয়ে গেছে। এই এই হতভাগী, বলি তোর আগে আমি ছিলুম না লাইনে, তুই কেন আগে এলি বল? কি ব্যাপারটা কি বলতো? যা ইচ্ছে তাই করবি? বেশ করেছি এসেছি। তুই সারাদিন দাঁড়িয়ে থাকবি থাক, আমার অত সময় নেই বাপু। হ্যাঁ। ও বাবা, আমি দাঁড়িয়ে থাকবো আর আমার কাজগুলো কি তোর বাপ করে দেবে রে? এই তুই বাপ তুললি? তোর এত বড় সাহস, তুই বাপ তুললি কেন বল? তোর একদিন কে আমার একদিন দেখবি। বেশ করবো, তুলবো। আরে আরে ওই দেখ, মদন ছোড়া সব জল নিয়ে চলে গেল। একটি কিশোর সেই সুযোগে হাতের মগটায় জল ভর্তি করে নিয়ে দাঁত মাজতে মাজতে চলে গেল। ব্যাপারটা বুঝে উঠতে ওদের একটু দেরি হয়েছিল বটে, তবে বুঝতেই অশ্লীল খেউরের বন্যা ছুটল। এই মদন, এসব চেঁচামেচিতে ছেলেটির বড় একটা ভ্রক্ষেপ নেই। সে খানিকটা দূরে দাঁড়িয়ে গুনগুন করে সুর ভাঁজতে ভাঁজতে দাঁত মেজে চলেছে। ব্যাপারটা দেখে বেশ মজা পেয়েছে অংশু। প্রতিদিন এই জানলার বাইরে যেন একটা আলাদা জগতের ছবি ফুটে ওঠে। জানলার ফাঁক দিয়ে গোটা দৃশ্যটা সে দেখছে, মুখে তার চাপা হাসি। ফাঁড়ির চৌহদ্দির ভিতরে ওদিকে উত্তর কোণে বাতাবি লেবু গাছের নিচে চাপা কলে স্নান করছে কনস্টেবল সুব্রত। কলপারের পাশে নিচু পাঁচিলের ওপর মোবাইল ফোনটা রাখা। অংশ নিজের চোখে দেখছে সবটাই, আবার হয়তো কিছুই দেখছে না। এসব দেখতে দেখতে আসলে তার মনটা সেই কোন ছোটবেলায় চলে যায়।
পুরনো দিনের অনেক ছোট্ট ছোট্ট ঘটনা, টুকরো টুকরো স্মৃতি তার মনের জানলায় উঁকি দিয়ে যাচ্ছিল। ছোটবেলায় গ্রামের বাড়িতে এরকম বৃষ্টি ভেজা ভোরে দল বেঁধে ফুল চুরি করতে বেরোনো, মাঝরাতে বাড়ি পালিয়ে ডিঙিতে চড়ে মাছ ধরতে যাওয়া, সব যেন ছবির মতো ভেসে আসে। সময় বড় অস্থির, হালকা পালকের মতো শুধু ভেসেই চলে। আমাদের মনের ওজন এর থেকে ঢের বেশি। স্মৃতির বোঝা কাঁধে নিয়ে তাল মিলিয়ে চলতে পারা যায় না, বারবার পিছিয়ে পড়তে হয়। ফাঁড়ির মূল ফটক দিয়ে ঢুকে ডান দিকে উঁচু চাতাল, বাতাবি লেবু গাছ, কলতলা। বাঁদিকে লম্বা বারান্দা সংলগ্ন পরপর কয়েকটা ঘর। একদম শেষের ঘরটা অফিসার ইনচার্জ মানে অংশুর। সন্ধ্যের দিকে হঠাৎ পিছনে বুটের ভারী আওয়াজ পেয়ে ফিরে তাকালো অংশু। তার পেছনে এসে দাঁড়িয়েছে ইকবাল। এই ইকবাল আর সুব্রত একটা জুটি। ডিউটি অফিসার নিহার বাবুকে ধরে এরা দুজন সব সময় একসাথে ডিউটি নেয়। চটাস চটাস করে খৈনি বানাতে বানাতে সুখ দুঃখের গল্প করে। ইকবাল এমনিতে বেশ রসিক মানুষ, তবে এখন অবশ্য তার মুখ থমথমে। অংশ কিছু একটা আন্দাজ করতে পারছে, হাতের ইশারায় তাকে বসতে বলল সামনের চেয়ারটায়। একটা বেশ বড় টেবিল, টেবিলের ওপারে অংশুমানের চেয়ার, আর তার পেছনে খোলা জানালা। এপারের দুটো চেয়ারের একটায় ইকবাল বসে। চেয়ারটার একটা হাতল ভাঙা। ইকবাল অন্যমনস্কভাবে সেখানে কনুইটা রাখতে গিয়ে ধোঁকা খেয়ে ভারসাম্য হারিয়ে প্রায় পড়তে যাচ্ছিল। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। চেয়ারটার হাল ইকবালের অজানা নয়, তবু সেই চেয়ারেই বসতে গিয়ে ইকবালকে বেসামাল হতে দেখে অংশু বুঝতে পেরেছে যে মানুষটা ঘেঁটে আছে। নিচু গলায় প্রশ্ন করল, আবার? হ্যাঁ স্যার। ইকবাল চুপ করে বসে থাকে। টেবিলের দিকে মাথাটা ঝুঁকিয়ে আঙুল দিয়ে কি যেন খুঁটে চলেছে সে। অংশুমান জানে আসলে সে নিজের মনে সূত্র খুঁজতে চেষ্টা করছে। ঘটনাগুলো কোনোভাবেই মেলাতে পারছে না ইকবাল। ওর দিকে দেখতে দেখতে অংশুমানও কেমন চুপ হয়ে গেল। বাইরে থেকে দেখলে মনে হবে কেমন যেন গুম মেরে আছে অংশুমান, আসলে ভেতরে ভেতরে নিজের সঙ্গে নিজে কথা বলছে সে। কিছুক্ষণ পরে হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বলল, চলো তবে বেরোনো যাক। তাই এবার কোথায়? ওই থানার মোড় ছাড়িয়ে কয়েক পা উত্তরে গিয়েই ওই যে রাস্তাটা ঢালু নেমে গেছে না, ও আত্রেই নদীর। হ্যাঁ 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 স্যার, ওই আত্রেই নদীর পাড় বরাবরই আসলে ঘটেছে। কিন্তু সেখানে তো সিমেন্ট বাঁধানো বাঁধ দিয়েছে না? হ্যাঁ তা দিয়েছে, তবে ওই আরেকটু এগিয়ে গিয়ে আসলে। ঠিক আছে ঠিক আছে, চল। আচ্ছা হ্যাঁ স্যার, চল। অংশুমান আর ইকবালকে নিয়ে পুলিশের জিপ এগিয়ে চলল আত্রেই নদীর পাড়ের দিকে। একটু এগিয়েই পড়ল বালিয়াড়ে। এই মরশুমের শুরুতে এখনো নদীটা যেন শুকিয়ে আঁকা বাঁকা একটা সাপের কঙ্কালের মতো ঠুঁকছে। জোরালো হাওয়ায় গাছের পাতার সাঁই সাঁই আওয়াজ একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। পূর্ণিমা চাঁদের উপর গোল থালার মতো কালো মেঘের পরত জমেছে। মেঘের সেই ছেঁড়া চাদরের ফুটি ফাটা চুঁইয়ে হলদে আলো এসে পড়েছে বেলাভূমিতে। ইকবাল হঠাৎই লক্ষ্য করল দূরে বাঁধের দেওয়ালের গা ঘেঁষে কিছু যেন একটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে ইকবাল বলে উঠল, স্যার স্যার স্যার, ওই যে দেখুন দেখুন। কই, কোথায় দেখি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক যা ভেবেছিলাম, একজন মানুষ শুয়ে আছে না গুটিসুটি মেরে? হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই ভিখারি হবে। চলো তো দেখি। হাওয়া ক্রমে আরো বাড়ছে। হাওয়ায় বালি উড়ে এসে ঝাপটা মারছে অংশুমান আর ইকবালের চোখে মুখে।
সামনের লোকটিও যেন প্রাণপণে চেষ্টা করেছিল ঘুমোবার আগে চাদরটা আঁকড়ে ধরে শোবার, কিন্তু বৃথা চেষ্টা। হয়তো মুহূর্তের মধ্যেই সব চেষ্টা তার ব্যর্থ হয়ে গিয়েছিল হাওয়ার দাপটেই। অংশুমান আর ইকবাল এগিয়ে গিয়ে লোকটির পাশে এসে বসে। দেখে গলার কাছ থেকে লোকটির জামা কাপড় সব রক্তে ভেসে যাচ্ছে। লোকটির পরনে ছিল একটা ছেঁড়া জামা, একটা হাতা নেই জামাটার, পকেটটাও একদিকে ছেড়ে ঝুলছে। মুখে আজন্ম না কামানো দাড়ি, সামনের দাঁতগুলো উঁচু এবড়ো খেবড়ো, গলার কাছে একটা কালো দাগ। লোকটিকে ভালো করে খুঁটিয়ে দেখে অংশুমান বলে, লোকটা কিন্তু প্রাণপণ শেষ চেষ্টা করেছিল। হাওয়ার জন্যই হোক বা মধ্যরাতের অন্ধকারেই হোক, সে বোধহয় আততায়ীকে প্রথমে ঠিক ঠাউর করতে পারেনি। হঠাৎ করে ভূত দেখার মতো চমকে উঠেছিল। ভালো করে দেখো, লোকটির শুকনো মুখে এখনো হাসি লেগে আছে, হতভম্ব হয়ে আছে এবং একটা চমকের রেশও চোখে লেগে আছে। দেখতে পাচ্ছ? লোকটার চোখের কোণে পুরু হয়ে পিছুটি জমেছে। এক চোখের কলবে জল গড়িয়েছিল, কিন্তু এখন শুকিয়ে গিয়ে শুধু একটা ফ্যাকাশে আঁকা বাঁকা দাগ ছেড়ে গেছে। সত্যি কিভাবে মেরেছে স্যার, তাকানো যাচ্ছে না। আচ্ছা, একটা ভিখিরি ওর কি ক্ষতি করেছিল বলুন তো? অংশুমান কোনো কথা না বলে হিম শীতল দৃষ্টিতে ইকবালের দিকে একবার তাকালো শুধু। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হাওয়ায় অংশুমানের পাতলা শিফনের পাঞ্জাবি উড়তে লাগলো। ঠান্ডা হাওয়ার আবেশেই হয়তো অংশুমানের চোখ প্রায় বন্ধ হয়ে এলো। আর তখনই ওই নিহত মানুষটার সামনে বসে অংশুমান তার ভীষণ প্রিয় একটা গানের অংশ গুনগুন করে উঠল। আজ জোছনা রাতে সবাই গেছে বনে, আজ জোছনা রাতে সবাই। বুঝলে ইকবাল? হ্যাঁ স্যার। ভিখিরিটাকে এইভাবে শেষ করে দেওয়ার আগে সেও বোধহয় এইভাবেই কোনো গান গেয়েছিল। হ্যাঁ। কে স্যার? খুনি? তোমার চোখে হয়তো তাই, কিন্তু আমার চোখে স্যার? মানে শুধু আমার চোখে কেন স্যার, মানে আপনার চোখে, মানে সবার চোখেই তো মানে খুনি গান গেয়ে। ইকবাল, এই লোকটিও হয়তো আর কোনো কথা বাড়ায়নি। হ্যাঁ, সে গানের তালে তালে হয়তো মাথা দুলিয়েছে, হয়তো তাকে দেখে মনে হয়েছে তার সঙ্গে যেন কত বছরের আলাপ। দুজনে একসাথে তারপর বিড়িও ধরিয়েছে। বিড়ি? স্যার, বিড়ির কথা আপনি কি করে জানলেন? চোখ থাকতেও দেখতে পাও না ইকবাল? হ্যাঁ, ভিখিরিটির সামনে দুটো পোড়া বিড়ি পড়ে আছে, দেখছো না? ও হ্যাঁ, সত্যি তো। দেখেছেন স্যার, বিড়ি দুটো কিন্তু শেষ হয়নি, দুটোই অর্ধেক হয়ে নিভে গেছে। তার মানে শেষ করার সময় পায়নি, বা হয়তো সময়টা দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু খুনির সামনে বসে বিড়ি খাবে কেন স্যার? তার মানে কি খুনি ওর পরিচিত? একজন মানুষ যতক্ষণ না খুন করছে তাকে কি খুনি বলে ভেবে নেওয়া যায় ইকবাল? আলাপ করতেও আসতে পারে তো। হ্যাঁ না, মানে ভিখিরির সঙ্গে আলাপ? আপনি এসব কি করে বলছেন স্যার? ধরে নাও পাঞ্জাবির পকেট থেকে দুটো বিড়ি বের করে একটা নিশ্চয়ই লোকটা ওই ভিখিরিটির দিকে এগিয়ে দিয়েছিল। লোকটা বিড়িটা 2 আঙুলের ডগা দিয়ে একবার ঘষে নিয়ে মুখের কাছে ধরে একটা জোরে ফু দিয়ে তারপর একটা প্রান্ত দাঁতে কামড়ে ধরে হয়তো সেই আততায়ীর দিকে হাত বাড়িয়ে আগুনও চেয়েছিল। হাওয়ার আক্রমণ সামলে বিড়িটা ধরিয়ে উপরের দিকে তাকিয়ে শূন্যে একদলা ধোঁয়া ছেড়েছে। মানে এমনটা তো হতেও পারে, কল্পনা করে নিতে দোষ কি?
ঝোড়ো হাওয়ার মধ্যে সে ধোয়া নিমেষেই নিরুদ্দেশ হয়ে গেছিল। হয়তো লোকটাকে বিড়িটা শেষ করার সময়ও দেওয়া যেত, হয়তো সে দিতে চেয়েও ছিল, কিন্তু তার হাতে যে সময়টা খুব কম ছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পারেনি সময়টা দিতে। তার যে অনেক কাজ বাকি ছিল ইকবাল, এক একটা মুহূর্ত যে প্রচন্ড দামি। পয়সা দিয়ে কি আর সব কেনা যায়, শুধু প্রাণ আর সময় ছাড়া? আর এই দুই নিয়েই তো তার কারবার। ইকবাল, দাও একটা বিড়ি দাও। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলবে? স্যার হ্যাঁ স্যার, আপনার ফোনটা বাজছে। ওহো, আসলে কেসগুলো এতটাই। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলছি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বলুন। উত্তরবঙ্গের ম্যাপে এক কোণে পড়ে থাকা আপাত অবহেলিত একটি আধা শহর। নির্ঝঞ্ঝাট, ভীষণ অলস এই শহরে সব কিছুই যেন ওই হচ্ছে হবে। গোটা শহর যেন সারাটা দিন হাই তোলে। সেখানে পর পর 4টে খুন হয়ে গেল, আর সব কটা ঘটনাই এত অস্বাভাবিক যে মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে কয়েকটা দিন কেটে যাবার পর আবার একটা খুন। অংশুর গাড়ি যখন এসে চকভৃগুর ব্রিজের গা ঘেঁষে থামল, তখন বাঁধের উপর বহু উৎসাহী মানুষের জটলা। স্যার স্যার আসুন স্যার, স্যার এদিকে। সিমেন্টের বাঁধ শেষ হয়ে আত্রেই নদীর পাড় অবধি নেমে গেছে খাড়া সিঁড়ি। বাঁধ সংলগ্ন ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নেমে এলো অংশু। নিচে তখনও দাঁড়িয়ে আছে রমেশ সেভিক। ওর নাইট ডিউটি ছিল, গাড়ি নিয়ে পেট্রোলিংয়ের কাজ। সাধারণত এই ডিউটি সবাই নিতে চায়। গাড়ি নিয়ে বেরিয়ে রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়ে টুক করে এক ঘুম সেরে নেওয়া যায়। তবে এই নৃশংস হত্যালীলা শুরু হওয়ার পর থেকে আর কেউ নাইট নিতে চাইছে না। রমেশ বেজার মুখে দাঁড়িয়েছিল খানিকটা দূরে। জুতোর ডগা দিয়ে বালিতে আঁকি বঁকি কাটছিল সে। অংশুকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো। অংশু সেদিকে না তাকিয়ে জটলার দিকে এগিয়ে গেল। ভিড় মুহূর্তে পাতলা হয়ে এলো। নদীর পাড় শেষ হয়ে যেখান থেকে বাঁধের দেওয়াল উঠেছে, ঠিক সেখানে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে লোকটি, বা বলা ভালো মৃতদেহটি। হতদরিদ্র মানুষ, চেহারায় পোশাকে গরিবিয়ানার ছাপ স্পষ্ট। মুখটা সামান্য হাঁ হয়ে রয়েছে। গলার কাছ থেকে জামা কাপড় রক্তে ভেসে যাচ্ছে। এখন অবশ্য সে রক্ত জমাট বেঁধেছে। হলুদ জামার উপরে জমাট বাঁধা কালচে বাদামি চটচটে রক্তের উপর মাছিও বসছে এখন। কণ্ঠমণি আর কণ্ঠাস্থির ঠিক মধ্যিখানে একটা গভীর গর্ত। একটা হাত কোলের উপর এলিয়ে পড়ে রয়েছে, আর অন্য হাতে শক্ত করে খামচানো বালি। চোখের মণিতে আতঙ্কের ছাপ। ঠিক পেছনে বাঁধের দেওয়ালে রক্ত দিয়ে একটা হাসি মুখের স্মাইলি আঁকা, আকারে বেশ বড়। কিছুটা রক্ত গড়িয়ে এসেছে দেওয়ালের গা বেয়ে। নিচে বাংলা হরফে লেখা 3। কি ব্যাপার অংশুমান? হ্যাঁ, শুধু বসে বসে দাঁত দিয়ে নখ কাটলেই হবে? কিছু তো বলো। কোনো প্রোগ্রেসই তো নেই। সবকটা ফাইল তো দেখে নিলাম এর মধ্যে। ডিএসপি পৃথ্বীরাজ চক্রবর্তী ভর্ৎসনার দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলতেই টেবিলের উল্টো দিকে বসে থাকা অংশু তার হাতটা নামিয়ে নিল। এখন ঘড়িতে সকাল 10:15। বন্ধ কাঁচের জানলার ফাঁক দিয়ে আলোর টুকরো এসে পড়েছে ডিএসপির টেবিলে। সেখানে একটা কাচের পেপারওয়েট ঘোরাচ্ছিল অংশু। তাতে আলো প্রতিফলিত হয়ে পিছনের দেওয়ালে আলোর আলপনা আঁকছিল।
ডিএসপি পৃথ্বীরাজ চক্রবর্তী শ্লেষের সুরে বললেন, ধুর, খুনি মনের আনন্দে কাউন্টডাউন করে একটার পর একটা খুন করে চলেছে। আজ নিয়ে 8টা খুন হয়ে গেল। আমি ওপর থেকে ধাতানি খাচ্ছি। 24 ঘন্টার মধ্যে সুরাহা না হলে কেস সিআইডিকে ছাড়তে হবে। আচ্ছা, কি করছিস রে তুই? হ্যাঁ, আপাতত আপনার সামনে বসে ঝাড় শুনছি স্যার। আরে গ্রো আপ অংশু, গ্রো আপ। এটা আমার প্রেস্টিজের মামলা হয়ে গেছে। এটা যদি মফস্বল না হয়ে কলকাতা হতো না, এতক্ষণে ন্যাশনাল ইস্যু হয়ে যেত, সব পেপারে একেবারে ছেয়ে যেত। তোমার আইডিয়া আছে কিভাবে প্রেসের থেকে দূরে রেখেছি আমি এত বড় একটা ঘটনা? সিরিয়াল কিলিংয়ের মতো মারাত্মক একটা কেস। তোমার কোনো আইডিয়া আছে? শুধু খুনির টার্গেট রাস্তার উদ্বাস্তু বা ভিখারিরা বলে এখনো অবধি সামলাতে পারছি। ঠিক ঠিক ঠিক। সমাজের ওই বাবুরা খুন হলে না, এতক্ষণে কেস পুরো জন্ডিস হয়ে যেত। কিন্তু স্যার আমি তো চেষ্টা করছি তো স্যার। এখন অবধি কেসের সামারি আর প্রগ্রেসটা শুনি একবার। আপনি তো মোটামুটি সবই জানেন, তবু আমি শর্টে বলছি আরেকবার। আজকের খুন নিয়ে 8 নম্বর খুন হলো। খুনের ভিকটিম সমাজের একদম নিচু তলার মানুষ, মূলত পথের ধারে ঘুমন্ত ভিখারিরা। মোটিভ এখন অবধি বোঝা যায়নি, তবে সম্ভবত কোনো মোটিভ নেইও, পিওর সাইকোপ্যাথের কাজ। খুব শার্প কিছু দিয়ে গলা আর কলার বোনের সংযোগস্থলে প্রায় 3 ইঞ্চি গভীর আঘাত করে খুন। ওকে। খুনের শেষে ভিকটিমেরই রক্ত দিয়ে স্মাইলি আঁকা, আর তার নিচে 10 থেকে শুরু করে স্যার কাউন্টডাউন চলছে। মাই গড। লাস্ট মার্ডারে এই কাউন্টডাউনটা ওয়াজ 3 স্যার। 8টা খুন হয়ে গেল, 0 হতে আরও 3টে খুন বাকি আছে স্যার। মোটের ওপর এই হচ্ছে প্যাটার্ন। কোনো ক্লু পাইনি এখন অবধি। নাইট পেট্রোলিং বাড়িয়েছি বেশ, যেহেতু না পারছি কোনো মোটিভ ট্র্যাক করতে, না পাচ্ছি কোনো ফেলে আসা ক্লু, তাই ইন দ্য অ্যাক্ট ছাড়া কীভাবে যে একে ধরবো জানি না। মাঝে মাঝে নিজেকে সত্যি খুব হেল্পলেস লাগছে স্যার। কথা বলতে বলতে অংশুর চোখের সেই দুষ্টুমিটা চলে গিয়েছে। শেষের কথাগুলো বেশ হতাশ গলায়, কতকটা স্বগতোক্তির মতো শোনালো। কথা বলতে বলতেই ওরা চেয়ার ছেড়ে উঠে এসেছে দোতলায় অফিস রুমের বাইরের ব্যালকনিতে। ডিএসপি চক্রবর্তী দীর্ঘশ্বাস ফেলে একটা সিগারেট ধরালেন। চলবে? না স্যার। অংশুকে অফার করলে অংশু হেসে প্রত্যাখ্যান করে। তারপর গলার স্বর খাদে নামিয়ে বলে, আজ সারা রাত আমি নিজেই পেট্রোলিং করবো স্যার। আমি না সত্যি জানি না যে আমার আর কি করা উচিত। পুরো চাকরি জীবনে এতটা অসহায় আমার কখনো লাগেনি। ঠিক আছে, দেখো কি করা যায়, বাট ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সন্ধে নেমেছে। গ্রামে সন্ধে নামে অনেক রয়ে শোয়ে। শেষ বিকেলের ধূসর আলো ছাপিয়ে সোনালি গোধূলি। সেই গোধূলির শেষে সন্ধে যেন লগ্নজিতা কিশোরীর মতো ধীর পায়ে নামে। শহুরে সন্ধে নামে এক লহমায়, উত্তাল যুদ্ধক্ষেত্রে অসীম সাহসী কোনো বীরের শানিত তলোয়ারের আকস্মিক আঘাতের মতো। অংশুমান তৈরি হচ্ছিল, বেরোতে হবে তাকে। বেল্টে পিস্তলের হলস্টারটা লাগাচ্ছিল, আর ঠিক এমন সময় ঘরে এসে ঢুকল সুব্রত আর ইকবাল। আজ এরাও থাকছে অংশুর সঙ্গে। দুজনেরই মুখ থমথমে, চোখে উৎকণ্ঠার ছাপ। পরিস্থিতি হালকা করতে অংশু হেসে বলল, এই তো আমার মানিকজো রেডি। একেবারে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যাচ্ছ দেখছি। হ্যাঁ, ঢাল তলোয়ার কই স্যার? ওই যে পকেট থেকে উঁকি মারছে খৈনির ডিব্বা। কি আর বলি স্যার। স্যার কানাই বলছিলাম কি গাড়ি রেডি? গাড়ি রেডি স্যার, তবে বলছিলাম এই যে এটা একটা চিরকুট। চিরকুট? হ্যাঁ স্যার। কোথায় ফেলি? কি লেখা দেখি? লেটস প্লে আ গেম, মিট মি অ্যাট ওরিয়েন্টাল একাডেমি। নিচে আবার একটা স্মাইলি আঁকা। এটা ওই গাড়ির উইন্ডো ওয়াইপারে কেউ গুঁজে দিয়ে গেছে স্যার। স্যার
হ্যাঁ ইকবাল, কিছু বলবে? হ্যাঁ মানে স্যার, এটা খুনির একটা চাল হতে পারে, মানে আমাদের ডিস্ট্র্যাক্ট করে অন্য কোথাও খুন করবে হয়তো। এখনো অবধি 8টা খুন যে নির্বিঘ্নে করে ফেলেছে, তার পুলিশকে উড়োচিঠি দিয়ে ডিস্ট্র্যাক্ট করার কোনো কি দরকার আছে? আমার তো মনে হয় না। খুব সম্ভবত আমাদের সঙ্গে ইঁদুর বেড়াল খেলা খেলতে চাইছে। এ ধরনের মানসিক বিকারগ্রস্ত খুনিরা নিজের অপকর্মকে ওয়ার্ক অফ আর্ট বলে মনে করে, শো অফ করতে চায়। এক্ষেত্রে তার কাছে খুন করার বিশেষ কোনো ব্যক্তিগত মোটিভ নেই, শুধু এই একঘেয়ে জীবনে একটা নতুন কিক পাওয়ার জন্য এরা খুন করে থাকে। এই কিকটা পেতেই পুলিশকে চ্যালেঞ্জ করছে। তবে হ্যাঁ, ট্র্যাপ হতেই পারে। তোমরা বরং ভিতরে ঢুকো না, বুঝলে? আমি একাই যাব। এই কেসটা আমাকে বড্ড ঘেঁটে দিয়েছে। এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমি ঠিক শান্তি পাচ্ছি না। স্যার, আপনি নিশ্চিত যে এটা ফাঁদ ছাড়া আর কিছু নয়? সুব্রত, সেই মরিচিকা যার পিছনে এত দিন ধরে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি, আমার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে এই একটা জটিল কেস। তবে প্রতিপক্ষ সোজা মানুষ নয়, বুঝলে? ভীষণ ধূর্ত এবং নৃশংস একজন সাইকোপ্যাথ। নিজের সংক্ষিপ্ত কর্মজীবনে কম ক্রিমিনাল তো ঘাটলাম না। আর যেটা বুঝেছি সেটা হলো এই যে প্রত্যেক মানুষের মধ্যে একজন ক্রিমিনাল লুকিয়ে থাকে, যাকে সে ভীষণ যত্নে লালন করে তোলে অবচেতন মনের কোনো এক অন্ধকার কোণে। বুঝলে সুব্রত? হ্যাঁ স্যার। সুদৃশ্য পোশাকের আড়ালে সেই নৃশংস খুনি বা ধর্ষক লুকিয়ে থাকে অবলীলায়, অন্ধকারে। শুধু সময় এবং পরিস্থিতি মাঝে মাঝে এক ঝটকায় সে আগল ভেঙে ফেলে অকস্মাৎ। আমাদের চারপাশের প্রত্যেকটা চেনা অচেনা আধ চেনা মানুষের চামড়ার মুখোশের পিছনে একজন করে সম্ভাব্য সাইকোপ্যাথ ঘাপটি মেরে রয়েছে, দাঁত নখে শান দিচ্ছে, বসে আছে শুধুমাত্র সুযোগের অপেক্ষায়। কি বলছেন স্যার? আপনি তো দেখছি পুরো খুনির একদম মানে মনের ভেতরে ঢুকে গেছেন। আপনি তো সবটাই প্রায় দেখতে পাচ্ছেন বলা যায়। চলো তবে বেরোনো যাক। ওরিয়েন্টাল একাডেমির সামনে এসে যখন গাড়িটা দাঁড়ালো, তখন বাইরে ভীষণ বৃষ্টি। আকাশ যেন ভেঙে পড়েছে। স্যার আসুন স্যার। গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে মেন গেটের সামনে এসে দাঁড়ালো অংশু, সুব্রত আর ইকবাল। চলুন স্যার। তাদের বারণ করা সত্ত্বেও তারা কথা শোনেনি। অংশুর সাথে তারাও ভিতরে ঢুকবে। শহরের উপকণ্ঠে চওড়া রাস্তার ওপর লাল রঙের একটা বিশাল অট্টালিকা। চওড়া লোহার গেটের ওপর সিমেন্টের খিলানে বড় বড় হরফে লেখা ওরিয়েন্টাল একাডেমি। নামে যতটা চাকচিক্য, চেহারায় তার ছিটে ফোঁটাও নেই, যেন ফেলে আসা সময়ের রেলিক্স। রাস্তার এক পাশে হাসপাতালের পুরনো কোয়ার্টার, যার মধ্যে অধিকাংশই পরিত্যক্ত, আর অপর প্রান্তে আলো আঁধারিতে দোজক থেকে নেমে আসা সাক্ষাৎ ইবলিশের মতো দাঁড়িয়ে আছে এই ওরিয়েন্টাল একাডেমি। জায়গায় জায়গায় দেওয়ালের গা থেকে পলেস্তারা খসে পড়ছে, জানলার সানশেড ভেঙে ঝুলছে। বাড়ির ঠিক সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে একটা ল্যাম্প পোস্ট, যার দপদপ করা হলদে আলো নিকষ অন্ধকারকে তিলমাত্র আলোকিত করতে পারছে না। আকাশ ভাঙা বৃষ্টি সেই অন্ধকারকে আরও রহস্যময় করে তুলেছে। একটু দূর থেকে কোনো টিনের চালে বৃষ্টি পড়ার ঝমঝমা আওয়াজ আসছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে পোশাক আশাক সব ভিজে একসা। সামনে একটা বড় লোহার গেট, সেখানে মোটা তালা ঝুলছে। তালাটা হাত বাড়িয়ে একটু টেনে হতাশ হয়ে তালা ছেড়ে দিল অংশু। পুরনো হলে কি হবে, এই তালা হ্যাঁচকা টানে খুলবে না। মুচকি হেসে ইকবালের দিকে তাকিয়ে সে বলল, কি ইকবাল সাহেব, পাঁচিল টপকানোর অভ্যেসটা তো কবেই গেছে।
এই নোয়াপাতি ভুড়িখানা নিয়ে আরেকবার চেষ্টা করে দেখবে নাকি? কি যে বলেন স্যার। স্কুল বিল্ডিংয়ের পেছনের দিকের দেওয়ালের একটা বেশ বড় অংশ ভাঙা, তাই ভিতরে ঢুকতে খুব একটা কষ্ট করতে হলো না তাদের। তাও ইকবাল ঝুঁকে পড়ে 2 হাঁটুর ওপর হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সুব্রতর চেহারা ছিপছিপে। সে পাশে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। অংশু হাতের টর্চ জেলে সামনের দিকে এগিয়ে গেল। এই চলো, আস্তে আস্তে তোমরা সবাই চলো। স্কুল বিল্ডিং সংলগ্ন ময়দান পেরিয়ে এসে সিঁড়ি উঠে গেছে। গ্রিল ঘেরা উঁচু লম্বা বারান্দা, পরপর ক্লাসরুম। ভিতরে জমাট বাঁধা অন্ধকার, যেন এক্ষুনি দম বন্ধ করে দেবে। টর্চের সরু আলোয় কিচ্ছু দেখা যাচ্ছে না। পায়ে পায়ে এগিয়ে এসে দেওয়ালের গায়ে সুইচবোর্ড খুঁজে আলো জ্বালানোর চেষ্টা করল অংশু। জ্বলল না, সম্ভবত লোডশেডিং। বারান্দা ধরে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে সে বাঁ হাত বাড়িয়ে ক্লাসরুমের ভেজানো দরজাগুলো ঠেলে ডান হাতে ধরা টর্চের আলো ভিতরে ফেলে দেখে নিচ্ছিল। সারি সারি খালি বেঞ্চ, যেন ভাগাড়ে পড়ে থাকা মরা পশুর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। অংশু পিছনে ঘুরে সুব্রত আর ইকবালের দিকে তাকিয়ে বলল, এই হচ্ছেটা কি? 3 তলা বিল্ডিং, এতগুলো ক্লাসরুম। তোমরা যদি আমার পিছন পিছন এভাবে রেলগাড়ির কামরার মতো করে ঘুরে বেড়াও, তাহলে আমাদের সারা রাত এখানে কাভার হয়ে যাবে। সুব্রত, তুমি 3 তলায় যাও, ওখানে সব ঘরগুলো চেক করো। ইকবাল, তুমি 2 তলার ঘরগুলো দেখো, আমি ততক্ষণ গ্রাউন্ড ফ্লোরটা দেখছি। সুব্রত মাথা অল্প ঝুঁকিয়ে কোনো উত্তর না দিয়ে এগিয়ে যায় বারান্দা বরাবর সিঁড়ির উদ্দেশ্যে। ইকবাল একটু ইতস্তত করে দাঁড়িয়ে থাকে, দাঁত দিয়ে নখ কাটতে থাকে। অংশু একটু বিরক্তির সুরে বলল, আমি কিন্তু তোমাদের ভিতরে ঢুকতে জোর করিনি, হ্যাঁ? তোমরা কিন্তু নিজেরাই এসছো। না স্যার, মানে হ্যাঁ যাচ্ছি স্যার, যাচ্ছি। সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ইকবালের স্থূল চেহারার সাথে সাথে তার হাতে ধরা টর্চের এক টুকরো গোল আলো সিঁড়ির বাঁকে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। সুব্রত পা টিপে টিপে হাঁটছে 3 তলার করিডোর ধরে। রাত বাড়ছে এবং তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি। করিডোরের গ্রিলের রেলিং ছাপিয়ে এসে পড়া বৃষ্টির জল জমেছে মেঝেতে। একবার পা ফেললে ছলাৎ ছল আওয়াজ হচ্ছে। মাঝে মাঝে সুব্রতর মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। টর্চের আলো ফেলে সে দেখছে বারবার। কেউ কি আসছে? ক্লাসরুমগুলোর দরজা অল্প ফাঁক করে আলো ফেলে সে প্রায় পালিয়ে আসছে সেখান থেকে। বন্ধ জানলার উপরে কাচের গোল জাফরি, জলের ফোঁটা প্রচণ্ড শব্দ করে আছড়ে পড়ছে সেই কাচের উপর। থমকে দাঁড়ায় সুব্রত। না, শোনার ভুল তার হয়নি। সে স্পষ্ট শুনতে পাচ্ছে গোড়ালি ডোবা জলে পায়ের আওয়াজ। চকিতে আলো ঘুরিয়ে সেদিকে ফেলে। কিছুই চোখে পড়ে না যদিও, তবু ষষ্ঠ ইন্দ্রিয় বারবার তাকে সজাগ করে দিচ্ছে। কেউ আছে, কেউ তো একটা আছে, যেন তার খুব কাছে, যেন হাওয়ায় মিশে আছে সেই অজানা কালো ছায়া। ঘরের কোণে জমে থাকা অন্ধকারে যেন সে ঘাপটি মেরে বসে রয়েছে। মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে হিংস্র সাপের মতো চুপি সারে ধীর গতিতে এগিয়ে আসবে, আর তারপর এক লহমায় ঝাঁপিয়ে পড়বে তার শিকারের ওপর। ভীষণ ভয় করে সুব্রতর। হঠাৎ করে তার প্রত্যেকটা ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। নিজেকে একটু রিল্যাক্স করার জন্যই গুনগুন করে গান ধরল সুব্রত। এই ভীষণ নির্জনতায়
বৃষ্টির একঘেয়ে ঝমঝম শব্দ ছাপিয়ে নিজের গলার এই আওয়াজটুকুই যেন তার সঙ্গী, তার একমাত্র সম্বল। অনভ্যস্ত গলায় থেমে থেমে সে গাইতে লাগলো, টর্চের আলো কমে আসে হঠাৎ করে, হয়তো ব্যাটারি শেষের দিকে। টর্চটা হাতের তালুতে দুবার ঠুকতে আলোটা আবারও একটু জোরালো হলো, আর ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা বিকৃত স্বরের সেই গুনগুনটাই। नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। সেই গুনগুনটা প্রতিধ্বনিত হতে থাকলো বিশাল লম্বা ক্লাসরুমের প্রতিটি কোনায় কোনায়। नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। হঠাৎ করে চোখের সামনে সব কিছু কেমন যেন দুলে উঠল। সুব্রত বুঝতে পারছে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলার ভিতরটা একেবারে শুকিয়ে গেছে, গায়ের প্রতিটি রোমকূপ খাড়া হয়ে গেছে। ভীষণ শিরশিরানি একটা ঠান্ডা চারদিক থেকে যেন তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। কেউ আবারও ভীষণ ভীষণ অলস কণ্ঠে দাঁতে দাঁত চেপে অদ্ভুত অস্বস্তিকর একটা বিকৃত স্বরে গেয়ে উঠল, नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। সুব্রতর সঙ্গে তার কর্মসূত্রে প্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি রয়েছে, যদিও আজ এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই তথ্য গুরুত্বহীন, কারণ সুব্রতর দু হাত থরথর করে কাঁপছে। সে তার হাতের টর্চ নিভিয়ে একটা আধখোলা দরজার পিছনে নিজেকে লুকিয়ে ফেলল। সে প্রাণপণ চেষ্টা করছে নিজের নিঃশ্বাস বন্ধ রাখতে, তবু আজ তার শরীর তার মনের কথা মানছে না। বুকের ভিতরের গুমগুম আওয়াজ যেন সারা ঘরের প্রত্যেকটা দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আরো জোরে ফিরে আসছে তারই গানে। দরজা আর দেওয়ালের মাঝের সামান্য একটু অন্ধকারে নিজেকে প্রায় মিশিয়ে দিয়েছে সুব্রত। বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা হচ্ছে। হঠাৎ ডান দিকের জানলার কাছ থেকে আবার সেই বিকৃত গলা গুনগুন করে উঠল, नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। একটা অবয়ব আস্তে আস্তে ঘরের ভিতরের অন্ধকার থেকে বেরিয়ে সুব্রতর সামনে এসে দাঁড়ালো। তার হাতে বেশ বড় একটা স্ক্রুড্রাইভার, ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসিতে সাক্ষাৎ যেন শয়তান, আর গলায় গলায় সেই একঘেয়ে বেসুরো গান, नन्ना मुन्ना राही हो, देश का सिपाही हो। বিস্ময়ে সুব্রতর দু চোখ ঠিকরে বেরিয়ে আসে। দুটো পা চায় শরীরের সব শক্তি এক করে ছুটে পালাতে, কিন্তু কেমন যেন একটা অমোঘ টান তাকে নেশাগ্রস্ত করে তুলেছে। সে চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো এক অজানা অন্তিম পরিণতির অপেক্ষায়। কিছু একটা বলতে চেষ্টা করে, বদলে গলা দিয়ে বেরিয়ে আসে একটা অস্ফুট গোঙানির আওয়াজ।
সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি খুব ধীরে সুস্থে যত্ন করে হাতে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে দেয় সুব্রতর গলায়। একটা বুক ফাটা আর্তনাদ বিশাল অট্টালিকার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। রক্তের স্রোত ফিনকি দিয়ে উঠে জামা ভিজিয়ে বুক বেয়ে নামে মেঝেতে। আস্তে আস্তে নিথর শরীরটা ঢলে পড়ে মাটির উপর। পেটের কাছে জামার ভাঁজে জমে থাকা রক্তে নিজের তর্জনী ডোবায় সেই ছায়ামূর্তি। রক্তে ভেজা আঙুল জিভের ডগায় স্পর্শ করায়। তারপর উঠে দাঁড়িয়ে ধীর পায়ে সে এগিয়ে যায় পিছনের দেওয়ালের দিকে। देश का सिपाही। আজ থেকে প্রায় বছর 20 আগে ব্যারাকপুরের লাটবাগানে চাকরিতে যোগ দেওয়ার ট্রেনিং করেছিল একসাথে সুব্রত আর ইকবাল। সেই থেকেই সুব্রতর সঙ্গে ইকবালের দোস্তি। কাকতালীয়ভাবে এই নিয়ে 3 বার তাদের একই থানায় পোস্টিংও হয়। সহকর্মী থেকে প্রিয় বন্ধু হয়ে ওঠা মানুষটার আর্তচিৎকার ইকবালকে কিছুক্ষণের জন্য পুরো ঘেঁটে দিয়েছে। কানের কাছে কে যেন এসে ফিসফিসিয়ে বলে গেল, সব শেষ। প্রায় মিনিট খানেক পর সম্বিত ফেরে মোবাইলের রিংটোনে। হ্যালো স্যার। ইকবাল, সুব্রত চিৎকার শুনলে? হ্যাঁ স্যার। আমি 3 তলায় যাচ্ছি, তুমি এসো কুইক। হ্যাঁ স্যার। এটুকু বলেই ফোন কেটে দিল অংশু। 3 তলায় সিঁড়ি দিয়ে উঠে দুদিকে করিডোর, নিখস অন্ধকার। তবে মাঝে মাঝে কালো আকাশের বুক চিরে ফুটে ওঠা বিদ্যুতের আঁকা বাঁকা রেখা মুহূর্তের জন্য হলেও আলোকিত করে যাচ্ছে সেই লম্বা করিডোর। তেমনই একটা বিদ্যুৎ চমকের আলোয় ইকবাল দেখল করিডোরেই বেশ কিছুটা দূরে একটা দরজার সামনে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে আছে অংশু। সেই দিকে কিছুটা এগিয়ে যেতেই সে দেখতে পেল ঘরের ভিতরে দরজার পাশে ডান দিকের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে সুব্রতর নিষ্প্রাণ দেহ। চোখের মনি দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। রক্তের স্রোত গড়িয়ে এসেছে দরজার বাইরে দাঁড়ানো অংশুর জুতো অবধি। পিছনে আলো ছায়ার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে দেওয়ালে আঁকা স্মাইলি, আর তার নিচে লেখা 2 কথাটাও আন্দাজ করা যায়। ইকবাল চিৎকার করে ছিটকে গেল ঘরের সামনে থেকে। করিডোরের গ্রিলের গায়ে হেলান দিয়ে সে মাটিতে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে বাচ্চা ছেলের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। অংশু ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। হাঁটু মুড়ে বসে ইকবালের কাঁধে হাত রেখে নিচু স্বরে অংশু বলল, কেঁদো না ইকবাল, কেঁদো না। জীবন মৃত্যু সবই আপেক্ষিক, সব অস্থায়ী। এই তোমার আমার সবার জীবন আসলে দুর্বল কোনো সুতোর প্রান্তে বাঁধা রয়েছে, আর সেই সুতোর অপর প্রান্ত ধরে আছে অজানা কোনো এক হাত, যে হাত তোমার আর আমার কাল নির্ধারণ করে দিচ্ছে। সে হাত সর্বশক্তিমান, সে হাতকেই লোকে সিলাম ঠোকে ইকবাল, শ্রদ্ধা করে, ভয় পায়। শুধু একবার ভেবে দেখো ইকবাল, যদি সেই হাত থেকে সুতোটা ছিনিয়ে নিতে পারো, যদি সেই স্বয়ম্ভু সর্বশক্তিমানের বদলে সুতোর শেষ প্রান্ত থাকে তোমার হাতে, আর তোমার আঙুলের একটা ইশারায় ঝরে পড়ে একটা প্রস্ফুট তাজা ফুল। সবাই বলে অর্থই ক্ষমতা,
ভুল বলে। স্যার, এক চুটকিতে যে কোনো মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দেওয়ার ক্ষমতার স্বাদ যে পেয়েছে ইকবাল, তার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। তার থেকে বেশি ক্ষমতা আর কারোর কাছে নেই। কোনো পরিমাণ অর্থের বিনিময়ে ক্ষমতা কেনা যায় না ইকবাল। ইকবাল বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে অংশুর চোখের দিকে। এসব কি বলছে অংশু? তার স্তব্ধ মুখ থেকে ছিটকে আসে দুটো শব্দ। তাহলে আপনি? হ্যাঁ, আমি 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 অংশুমান চ্যাটার্জি, আমি স্বয়ং ইবলিশ, আমি জিব্রাইল, আমি ব্রহ্ম, আমি অদৃষ্ট পুরুষ। আমার আঙুলের ইশারায় কর্নিশ করে তামাম ব্রহ্মাণ্ড। আমি সর্বশক্তিমান। এই সবকটি জীবনের যবনিকা পতনের সুতো জড়ানো ছিল আমার তর্জনীতে। ইকবালের নিথর দেহ পড়ে আছে করিডোরের মেঝেতে। তখনও অঝরে বৃষ্টি পড়ে চলেছে। রেলিং ছাপিয়ে এসে পড়া বৃষ্টির ধারায় ধুয়ে মুছে যাচ্ছে ইকবালের খাকি জামার রক্তের দাগ। ধুয়ে যাচ্ছে মেঝেতে রক্তে আঁকা স্মাইলির নিচে লেখা এক সংখ্যাটাও। ঠিক সেইভাবেই যেভাবে অংশুমান এই পৃথিবীর বুক থেকে ধুয়ে ফেলেছে 9টি প্রাণ। অংশু অনেকক্ষণ চুপ করে বসে থাকে। এরপর সময় যেন ক্রমে তার গতি আরো বেশি করে কমিয়ে আনছে। বুঝতে পারছে নাটকের শেষ অঙ্ক উপস্থিত। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে অংশুমানের, যা ঠিক বলে বোঝানোর মতো ইচ্ছে বা সময় তখন কোনোটাই অংশুমানের আর নেই। সে ইকবালের পাশে রেলিংয়ে হেলান দিয়ে বসে আছে। তার পিঠ ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। শরীরের মধ্যে একটা ভীষণ অস্বস্তি দলা পাকিয়ে উঠছে, গা গুলোচ্ছে তার। মনে হচ্ছে বুকের ভেতর থেকে তার পাঁজরগুলো কেউ অতি যত্নে একটা একটা করে খুলে নিচ্ছে। শরীরে দানা বেঁধেছে অসহ্য কষ্ট। কি অসহ্য সেই অনুভূতি! তবু যেন মনে এক অমোঘ শান্তি বোধ করে অংশুমান। যেন সব আওয়াজ, সব আলো, সব অন্ধকার মিলে মিশে একাকার হয়ে গেছে। সামনে ক্লাসরুমের দেওয়াল। এই দেওয়াল একসময় সম্ভবত সাদাই ছিল। অন্তত ছাদের দিকটা দেখে তেমনটাই তো মনে হয়। এখন অযত্নের প্রলেপ পড়েছে তার উপর। কোথাও রং চটে প্লাস্টার বেরিয়ে এসেছে, আবার কোথাও পানের পিকের লালচে দাগ এঁকে দিয়েছে এক বিশ্রী কদাকার ছবি। বাকিটুকু জুড়ে পুরু ময়লার এক ধূসর আস্তরণ। দেওয়ালের গায়ে আঁকা একটা লাল রঙের বড় স্মাইলি, হাসি মুখ। নিচে লালেই লেখা শূন্য। অংশু এবার ধীরে ধীরে তার হাতের স্ক্রু ড্রাইভারের সুচালো দিকটা তার নিজের গলার নিচের দিকে, কলার বোনের ঠিক ওপরে নরম জায়গায় ছোঁয়ালো। আর তারপর দু চোখ বুজে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। কি শান্তি! 9টা প্রাণ একে একে শেষ করে ফেলার পরে 10 নম্বর টার্গেট সে নিজে। স্কুল বাড়ি থেকে রক্তের ছোপ ধুয়ে যাবে কাল, আর সেই সঙ্গে সমস্ত তদন্ত শেষ হয়ে যাবে। পুলিশ হেরে যাবে সিরিয়াল কিলারের কাছে। শুনলেন রণদীপ নন্দীর লেখা গল্প রক্ত সংবাদ। আজকের প্রশ্ন, অংশুমান কতজনকে খুন করেছে? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই 9টার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ডমরুধরের সব সাধনা গল্পে প্রশ্ন ছিল, ডমরুধরের কটি বিয়ে? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রিতম চক্রবর্তী, বিজয় দাস,
তিতাস চন্দ, তুতাই দাস, সৌম্য মুখার্জি, জয়ত্রী দাস, পায়েল ঘোষ, সূর্যদীপ, অভিজিৎ কর্মকার ও শৌক্তিক ব্যানার্জি। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।